বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মানেই বিশেষ আয়োজন, আর ইফতারের চাই মুখরোচক ও পুষ্টিকর খাবার। আজ আপনাদের জন্য থাকছে মুরগির মাংস দিয়ে তৈরি 4টি অসাধারণ রেসিপি, যা আপনার ইফতার টেবিলকে করবে আরও আকর্ষণীয়। হালকা মশলা ও ক্রিস্পি কোয়াটিংয়ের এই চিকেন ফ্রাই একবার খেলেই মুখে লেগে থাকবে। বাইরে ক্রাঞ্চ আর ভিতরে নরম মুরগির মাংস আপনার ইফতার মেনুকে করবে আরও সমৃদ্ধ। প্রোটিনে ভরপুর এই চপ ইফতারের জন্য দারুণ এক সংযোজন। মুরগির মাংস ও মসুরির ডালের সংমিশ্রণে তৈরি এই চপ স্বাদ ও পুষ্টির দিক থেকে অনন্য। নরম জুসি আর মশলাদার এই কাবাব আপনার ইফতার টেবিলের তারকা হতে পারে। সহজ উপায়ে তৈরি কাবাব ছোট বড় সবারই পছন্দ করবে। প্রথমে দেখাচ্ছি মুরগির মাংস আর মসুরির ডালের চপ রেসিপি। ইফতার মানেই কিন্তু পেঁয়াজু, আর পেঁয়াজু ছাড়া ইফতারের কথা চিন্তাই করা যায় না। আজকে আমি পেঁয়াজু তৈরি না করে পেঁয়াজুর মতোই একটু ভিন্ন রকমের একটা রেসিপি শেয়ার করছি। প্রথমেই একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মসুরির ডাল। আপনারা যে যতটুকু আন্দাজে তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই মসুরির ডালটা নেবেন। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে মসুরির ডালটা 1 থেকে 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। কারো হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে কম সময় নিয়েও ভিজিয়ে রাখতে পারবেন। প্রিয় দর্শক, মসুরির ডালটা কিন্তু পুরোপুরি ভিজে গেছে, আর এটা বোঝার জন্য একটা ডাল আমি হাত দিয়ে চিমটি কেটে দেখছি। দেখুন 2 টুকরা হয়ে গেছে খুব সহজে। এরকম যদি হয় তাহলে বুঝতে পারবেন মসুরির ডালটা ভালোভাবে ভিজে গেছে। এখন আমি ডালটা প্রায় 6 থেকে 7 বারের মতো পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু শিলপাটাতে এই ডালটাকে বেটে নিতে পারেন। আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি। মসুরির ডালটা ব্লেন্ড করার সময় নয়তোবা শিলপাটায় বাটার সময় কিন্তু কোনো রকম পানি অ্যাড করবেন না। পানি ছাড়াই কিন্তু ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুরোপুরি একদম মিশ করিনি, অল্প অল্প কিন্তু ছাবা রয়ে গেছে ডালটায়। ঠিক এভাবেই কিন্তু ব্লেন্ড করতে হবে। এখন এখানে অ্যাড করে দিয়েছি মুরগির বুকের মাংস। এই রেসিপির ক্ষেত্রে কিন্তু অবশ্যই ব্রয়লার মুরগির বুকের মাংসটা নেবেন। ব্রয়লার মুরগির বুকের মাংসটা কিন্তু খুব নরম হওয়ার কারণে তেমন একটা সময় লাগে না সিদ্ধ হতে। আমি কিন্তু মুরগির মাংসটা একেবারে ছোট ছোট করে কেটে নিয়েছি কিমার মতো। তারপরে হাত দিয়ে ভালোভাবে চেপে আমি পানিটা ফেলে দিচ্ছি। এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপের মতো মুরগির বুকের মাংস নিয়েছি। আপনারা যদি অন্য মুরগির মাংস নিতে চান সেক্ষেত্রে কিন্তু মাংসটা সিদ্ধ করে তারপরে অ্যাড করবেন। সাথে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে কিন্তু খেতেও ভালো লাগে। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু এখানে মুরগির মাংসটা দিয়েছি। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ হলুদের গুঁড়া। এখানে আমি অ্যাড করে দিলাম প্রায় 15 থেকে 16টার মতো কাঁচামরিচ কুচি করে। সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ব্রেড ক্রাম্ব। আমি এখানে এই কালারের ব্রেড ক্রাম্বটা নিয়েছি। আপনারা এখানে যে কোনো কালারের ব্রেড ক্রাম্বই কিন্তু ব্যবহার করতে পারবেন। ব্রেড ক্রাম্ব যদি কারো হাতের কাছে না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া, আটা, ময়দা, চালের গুঁড়া অথবা বেসন যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। তবে আমি এই রেসিপিতে সবসময় ব্রেড ক্রাম্ব ব্যবহার করে থাকি। ব্রেড ক্রাম্বটা দিলে কিন্তু আপনার বাইন্ডিংয়ের কাজটা অনেক বেশি ভালো হবে। পুরোপুরি কিন্তু মাখানো হয়ে গেছে। আমি লবণটা স্কিপ করে গেছিলাম। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি।
আপনারা যদি এই রেসিপিটা কেউ ফ্রোজেন করতে চান সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন। আর ফ্রোজেন করে কিন্তু আপনি মিনিমাম 7 দিনের মতো ফ্রিজে রেখে তারপরে খেতে পারবেন। পুরোপুরি মাখানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে একটু তৈরি করে দেখাচ্ছি। হাতে কিন্তু প্রথমে আমি অল্প পরিমাণে মিশ্রণ নিয়ে একটা মুষ্টির মতো তৈরি করে নিচ্ছি। তারপরে 2 হাত দিয়ে দেখুন আমি ভালোভাবে চেপে চেপে একটু লম্বা আকৃতি তৈরি করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু কাবাবের মতো করেও তৈরি করতে পারবেন, তবে এভাবে আমার কাছে বেশি ভালো লাগে, যার কারণে আমি এভাবেই তৈরি করি। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। শুধুমাত্র যে ইফতারে তা কিন্তু না, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে, নয়তোবা বিকেলের নাস্তাতে একেবারে ঝটপট তৈরি করা যায়। প্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদের সুবিধার জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি একইভাবে। তৈরি করার সময় যদি ফেটে যায় কোনো সমস্যা নেই, একটু ভালোভাবে চেপে আবারও লাগিয়ে দিবেন। আর ফেটে গেলে কিন্তু কোনো ভয় পাওয়ার কারণ নেই, যখন আপনি ভাজবেন তখন কিন্তু দেখবেন যে পুরোপুরি ঠিক হয়ে গেছে। কেউ যদি এইভাবে তৈরি করতে না পারেন সেক্ষেত্রে আপনি হাতে একটু তেল ব্রাশ করে নেবেন, তাহলে কিন্তু দেখবেন যে খুব সহজেই তৈরি করতে পারছেন। এক এক করে কিন্তু সবগুলোই আমার তৈরি হয়ে গেছে। প্রিয় দর্শক, যারা নাকি ফ্রোজেন করতে চাচ্ছেন তারা কিন্তু এইভাবে একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। ভেজে নেওয়ার 10 মিনিট আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল। আর যারা ফ্রোজেন করতে চাচ্ছেন না তারা কিন্তু এভাবেই ভেজে নিতে পারেন। আমার তো সবগুলোই বানানো হয়ে গেছে, এবার ভেজে নেওয়ার পালা। আর ভেজে নেওয়ার জন্য চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। যে তেলটা আমি এখানে অ্যাড করছি সেই তেলটা দিয়ে আমি পেঁয়াজও ভেজে নিয়েছিলাম, সেই তেলটাই এই ফ্রাই প্যানে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। গরম না করে দিতে যাবেন না, তাহলে কিন্তু ফ্রাই প্যানের নিচে লেগে যাবে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে তেলটা কতটা ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপরেই কিন্তু একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখবেন। মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টেই কিন্তু 15 মিনিটের মতো ভেজে নেবেন। কেউ যদি বুঝতে না পারেন যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা সেক্ষেত্রে কিন্তু একটা তুলে ভেঙে দেখতে পারেন। আর আপনারা কিন্তু কালারটা দেখেই বুঝতে পারছেন যে কি চমৎকার একটা কালার এসেছে। আর ভিতরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখবো। এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ভাজার কোনো দরকার নেই। তারপরেও যদি আপনারা এর চাইতে আরও কালার আনতে চান তাহলে আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে পারেন। বাদবাকিগুলো আমি একইভাবে তেলের ভিতরে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, একেবারে নতুন একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে। বিশেষ করে বাচ্চাদের কাছে তো অনেক বেশি পছন্দ হবে মুরগির মাংস থাকার কারণে। যারা নাকি কখনো এই রেসিপিটা ট্রাই করেননি, একেবারে নতুন লাগছে, তারা অবশ্যই একবার হলো এবারের রমজানের ইফতারে ট্রাই করে দেখুন যে কতটা সুস্বাদু। যারা নাকি ট্রাই করবেন পরে কিন্তু অবশ্যই আমার কমেন্টে রিপ্লাই দেবেন কেমন লাগলো এই রেসিপিটা। এবার চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে। মূলত আমি আজকে বাচ্চাদের কথা মাথায় রেখেই কিন্তু এই 4টা রেসিপি শেয়ার করছি ইফতারের জন্য। চিকেন দিয়ে তৈরি করা যায় নানা পদের সুস্বাদু খাবার। অতিথি আপ্যায়নে, টিফিনে কিংবা বিকেলের নাস্তায় অথবা রমজানের ইফতারে রাখতে পারেন তেমনই একটি সুস্বাদু চিকেন আইটেম। যে কোনো পছন্দের সস কিংবা চাটনির সঙ্গে খেতে এটি অসাধারণ লাগে।
বিকেলের নাস্তায় ধোয়া ওঠা 1 কাপ চায়ের সঙ্গে পরিবেশন করতে পারেন মুচমুচে চিকেন চপ। খুব সহজে ঘরেই তৈরি করা যায় এই চপ। শুধু যে টিফিন বা চায়ের সঙ্গে অথবা রমজানের ইফতারে খাবেন তা কিন্তু না। পোলাও, খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন এই দারুণ মজার চিকেন চপটা। আপনারা কেউ চাইলে কিন্তু বাড়িতে এই চপটা তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। চপটা তৈরি করার জন্য প্রথমে আলু সিদ্ধ করে নিতে হবে। এখানে আমি মিডিয়াম সাইজের 6টা আলু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ বসিয়েছি। আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আলুগুলো সিদ্ধ হতে হতে আমি মুরগির মাংসের কিমাটা রেডি করে নিচ্ছি। চপটা তৈরি করার জন্য প্রথমে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। কয়েক মিনিট পরে এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি, আর সাথে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা পুরোপুরি উপরে উঠে আসার পরে এখানে আমি মুরগির বুকের মাংসটা অ্যাড করে দিলাম। আর মুরগির বুকের মাংসটা কিন্তু আমি অনেকটা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু সিদ্ধ করেও নিতে পারেন। এখানে আমি 2টা মুরগির বুকের মাংস নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি। কাঁচামরিচের পরিমাণটা কেউ চাইলে বাড়িয়েও দিতে পারেন, আবার কেউ চাইলে কমিয়েও দিতে পারেন। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। মুরগির মাংসের গায়ে থেকে যেই পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই কিন্তু মুরগির মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। কেউ যদি মনে করেন যে এই পানিটা দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ হবে না, সেক্ষেত্রে কিন্তু এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিবেন। বারবার কিন্তু নাড়াচাড়া করবেন ঢাকনাটা তুলে, যাতে করে তলানিতে লেগে না যায়। আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। মাংসটার গায়ে থেকে কিন্তু পুরোপুরি পানিটা শুষে গেছে। মুরগির মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আপনারা কেউ চাইলে একটা মাংস তুলে হাত দিয়ে চেপে দেখবেন, নয়তোবা খেয়ে দেখবেন। মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে। এবার আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। সিদ্ধ করে রাখা আলুর উপরের খোসাটা ফেলে এবার আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন। তবে ম্যাশ করে নেওয়ার সময় দেখবেন যে আলুর ভিতরে যাতে কোনো রকম দানা না থাকে। যখন আলুগুলো গ্রেট করবেন তখন কিন্তু অবশ্যই সাবধানে করবেন, যাতে করে হাতের নখ লেগে না যায়। তাহলে কিন্তু গ্রেটারের সাথে হাতের নখটা কেটে যাবে। আমার কিন্তু এরকম হয়েছিল, যার কারণে আপনাদেরকেও সাবধান করে দিলাম। সবগুলো আলু কিন্তু গ্রেট করা হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। লবণটা কিন্তু দেখবেন যে ঠিক আছে কিনা। যদি লবণটা ঠিক না থাকে তাহলে এই পর্যায়ে কিন্তু লবণটা অ্যাড করে দিতে পারেন।
পুরোপুরি কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প কিছু পরিমাণ আলু আর মুরগির মাংসের মিশ্রণটা নিয়ে হাতে চেপে দেখছি যে শেপটা আসছে কিনা। যদি শেপটা ঠিক মতো না আসে সেক্ষেত্রে কিন্তু এখানে আরও বেশি পরিমাণ আলু অ্যাড করতে হবে। আর কারো কাছে যদি তখন মনে হয় যে সিদ্ধ আলুটা হাতের কাছে নেই, তখন এখানে ব্রেড ক্রাম্ব কিংবা টোস্ট বিস্কিটের গুঁড়াও অ্যাড করে দিতে পারেন। আমি কিন্তু মুরগির মাংসের চপটা একটু বড় বড় সাইজের তৈরি করছি, আর আপনারা কিন্তু সেটা দেখেই বুঝতে পারছেন। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ ছোট কিংবা বড় করতে পারেন। আর অবশ্যই দেখবেন যাতে ফেটে না যায়। যদি ফেটে যায় তাহলে কিন্তু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে শেপটা ঠিক করে নেবেন। যদি মুরগির মাংসের মিশ্রণটা নরম হয় সেক্ষেত্রে কিন্তু চপটা ভাজার সময় ভেঙে যাবে। যদি আপনারা কেউ মনে করেন যে এইভাবে চপের শেপটা দিতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা হাতে সরিষা অথবা সয়াবিন তেল মেখে নিতে পারেন। হাতে তেলটা মেখে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি সবগুলো চপ তৈরি করে ফেলতে পারবেন, আর হাতে কিন্তু কোনো রকম মিশ্রণ বাজবে না। একই পদ্ধতিতে আমি কিন্তু সবগুলো মুরগির মাংসের চপ তৈরি করে নিয়েছি। মুরগির মাংসের চপগুলো কিন্তু দেখতেই অসম্ভব সুন্দর লাগছে, আর খেতে কিন্তু এর চাইতে অনেক অনেক বেশি মজাদার। একটা ডিম ভেঙে আমি অল্প পরিমাণে লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছি। প্রথমে একটা ডিম আমি ভেঙে নিয়েছিলাম, পরবর্তীতে আরেকটা ডিম আমার এখানে লেগেছে। অবশ্যই কিন্তু একসাথে ডিমগুলো নেবেন না, যখন প্রয়োজন হবে তখন আবার ডিম ভেঙে নিয়ে নেবেন। একসাথে যদি অনেকগুলো ডিম ভেঙে ফেটিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু বাদবাকি ডিমের অংশ ফেলে দিতে হয়। আরেকটা বাটিতে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। এবার একটা একটা করে মুরগির মাংসের চপগুলোকে ডিমের মিশ্রণে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। ডিমের মিশ্রণে যখন আপনি কাবাবটা গড়াবেন তখন অবশ্যই চামচ ব্যবহার করবেন। তারপরে ব্রেড ক্রামে যখন আপনি মাখাবেন তখন হাত দিয়ে মাখাবেন। না হলে যদি আপনি হাত দিয়ে ডিমের মিশ্রণে কাবাবগুলোকে ডুবান সেক্ষেত্রে হাতে আপনার অনেকটা ডিমের অংশ লেগে যায়। এতে করে কিন্তু ব্রেড ক্রাম্ব প্রচুর পরিমাণে নষ্ট হয়। এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি ঘরেই তৈরি করে নিয়েছি, আর কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বটা ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে সাদাটাও ব্যবহার করতে পারেন, অথবা কারো হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। একই পদ্ধতিতে কিন্তু আমার সবগুলো চিকেন চপ তৈরি হয়ে গেছে। এই অবস্থায় আপনারা কেউ চাইলে এখন ভেজেও নিতে পারেন, আবার কেউ চাইলে এই অবস্থায় সংরক্ষণ করতে পারেন। তবে প্লেটটা ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। যখন অনেকটা শক্ত হয়ে আসবে তখন ডিপ ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্স নয়তোবা জিপলক ব্যাগে পরিমাণ মতো ঢুকিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আমি এখন প্লেটটা ধরে নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 থেকে 2 ঘন্টা রাখলেই হবে, অথবা যদি আপনার বাসায় অনুষ্ঠান থাকে সেক্ষেত্রে কিন্তু আগের দিন রাতেই তৈরি করে রেখে দিতে পারেন। যখন বাসায় মেহমান চলে আসবে গরম গরম ভেজে পরিবেশন করতে পারেন। অথবা রমজানের ইফতারে, বাচ্চাদের টিফিনে, নয়তো ঈদের দিন পরিবেশন করার জন্য একদিন আগেই কিন্তু বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে ফ্রিজ থেকে আমি কিন্তু চপগুলো বের করে নিয়ে এসেছি।
গরম তেলে এক এক করে চিকেন চপগুলো দিয়ে দিচ্ছি। তবে যখন তেলের ভিতরে চপগুলো দিবেন তখন অবশ্যই সাবধানে দিবেন, যাতে করে আঙুলে তেল ছিটে না আসে। চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি। মোটামুটি 6 থেকে 7 মিনিট পরে আমি চপগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আর এরকম উল্টে পাল্টে আমি 15 মিনিটের মতো চপগুলোকে ভেজে নিয়েছি। যখন চপগুলোর কালার ঠিক এরকম হয়ে যাবে তখন কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর খুব বেশি পরিমাণে কালার করতে যাবেন না। চপগুলো ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে খুব বেশি পরিমাণ পুড়ে না যায়। যদি পুড়ে যায় তাহলে কিন্তু কোনো কিছু খেতেই ভালো লাগে না। এবার আমি চপগুলোকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। এই চিকেন চপটা এত বেশি সুস্বাদু হয়, যারা কখনো খাননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন। একবার খেলে বারবার রিকোয়েস্ট আসবে, বিশেষ করে বাচ্চাদের কাছ থেকে। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু এর চেয়ে অনেক অনেক বেশি লোভনীয়। আর যে কোনো কিছুর সাথেই কিন্তু খাওয়া যায়, বানানোর তেমন কোনো ঝামেলা নেই। আমি কিন্তু সবগুলো চপ তেলটা ঝরিয়ে তুলে নিয়েছি। বাদবাকি যে চপগুলো ছিল সেগুলো আমি একই নিয়মে এই তেলেই ভেজে নিচ্ছি। চপগুলো ভাজা হয়ে যাওয়ার পরে কিন্তু তেলটা ফেলে দিবেন না। তেলটা খুব ভালোভাবে নিগড়িয়ে রেখে দিতে পারেন, যে কোনো রান্নার কাজেই কিন্তু ব্যবহার করতে পারবেন। সবগুলো চিকেন চপই কিন্তু ভাজা হয়ে গেছে। চিকেন চপগুলো আমি গরম থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে একটা টিস্যুর উপরে বিছিয়ে দিয়েছিলাম। এতে করে চপের গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা খুব দ্রুতই শুষে যাবে। যারা এই চিকেন চপটা খেয়েছেন তারা তো খেয়েছেনই, আর যারা নাকি খাননি তারা অবশ্যই একবার হলো ট্রাই করবেন। আশা করি আজকে আমার এই ঝটপট চিকেন চপ রেসিপিটা আপনাদের কাছে একটু হলো ভালো লেগেছে ইনশাল্লাহ। এখন শেয়ার করছি 3 নম্বর রেসিপি। চিকেন ফ্রাই দেখলেই চোখ জুড়িয়ে যায় সবার, জিভে জল চলে আসে। ছোট বড় সবাই চিকেন ফ্রাইয়ে মুগ্ধ। ছোট খিদে বড় সমাধান চিকেন ফ্রাই। সাধারণত বিভিন্ন ফাস্টফুড কর্নার থেকেই চিকেন ফ্রাই খাওয়া হয়ে থাকে। আর ঘরে তৈরি করতে চাইলেও খেতে মজাদার হবে না ভেবে অনেকেই সাহস পান না। তাই যারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করেন তারা চাইলে মাত্র 15 মিনিটে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন এই মজাদার পদটি। বিকেলের নাস্তা থেকে শুরু করে ভারী খাবারের সঙ্গে বাচ্চাদের টিফিনে, রমজানের ইফতারে, এমনকি অতিথি আপ্যায়নেও চাইলে এই ঝটপট তৈরি করতে পারবেন মজাদার এই চিকেন ফ্রাই রেসিপিটা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1.5 কেজি ওজনের একটা ব্রয়লার মুরগি নিয়েছি। আর মুরগিটা কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী টুকরো করে নিয়েছি। আপনারা কেউ চাইলে ছুরি কিংবা বটির সাহায্যে মুরগির পিসগুলোকে একটু কুচিয়ে নিতে পারেন। এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতরে ঢুকে যাবে। আর মুরগির মাংসটা কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা। লাল মরিচের গুঁড়া 2 চা চামচ পরিমাণ, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া, কেউ চাইলে কালোটাও অ্যাড করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। আর শাহি গরম মশলা গুঁড়া কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস
আর চিলি সসটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস দিয়েছি। ঝালটা যে যেরকম খাবেন ঠিক সেরকম দেওয়ার চেষ্টা করবেন। সাথে দিয়েছি স্বাদ মতো লবণ আর সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। সয়া সসেও কিন্তু লবণ থাকে, সেটা বুঝেই কিন্তু এখানে সাধারণ লবণটা অ্যাড করতে হবে। দিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1.5 কাপ পরিমাণ ময়দা। সাথে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। সাথে দিয়েছি একটা ডিম। অনেকেই আছেন ডিম দিয়ে মাখান না, পানি মিক্স করে মাখিয়ে থাকেন। যদি আপনি ডিম দিয়ে মাখান সেক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি সুস্বাদু হয়। আর দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ জর্দার রং। জর্দার রংটা দিলে কিন্তু কালারটা দেখতে অনেক ভালো দেখা যায়। যদি কারো কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু এড়িয়ে যেতে পারেন। আর জর্দার রং যে দিতেই হবে এমন কোনো ধরাবাঁধা নিয়ম নেই। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখিয়ে রেখে দিতে হবে রেস্টে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। কারো হাতে যদি এর চাইতে বেশি সময় থাকে তাহলে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 থেকে 2 ঘন্টার মতো। আর যদি কারো বাসায় অতিথি আসে সেক্ষেত্রে কিন্তু আপনি আগের দিন এরকমভাবে মাখিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমার মা করেছে। 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা তুলে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবার চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আর অবশ্যই কিন্তু সয়াবিন তেল নয়তো বা অলিভ অয়েল দিয়ে ভাজতে পারবেন। সরিষার তেল দিয়ে কিন্তু আবার ভাজতে যাবেন না। যদি সরিষার তেল দিয়ে ভাজেন তাহলে কিন্তু সরিষার তেলের একটা গন্ধ আসবে আর খেতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। যার কারণে সয়াবিন তেল দিয়ে এটা ভেজে নেবেন। এক এক করে প্রায় অনেকগুলো চিকেন ফ্রাই এখানে দিয়ে দিলাম। আর ভেজে নিতে হবে কিন্তু মিডিয়াম আর লো আঁচের মাঝামাঝি রেখে, যাতে করে কালারটা তাড়াতাড়ি চলে না আসে আর ভিতরটা যাতে কাঁচা না থাকে। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তবে সর্বোচ্চ 15 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। 6 থেকে 7 মিনিট পরে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে দিচ্ছি আর বারবার কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে করে পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন। আপনারা কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। বাদবাকি যে চিকেন ফ্রাইগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আরেকটা কথা এখানে বলে নিচ্ছি, আমি কিন্তু এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। আপনারা কেউ চাইলে কিন্তু বেসনও দিতে পারেন অথবা চালের গুঁড়া দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন। অনেকে প্রশ্ন করে থাকেন যে আপু কর্নফ্লাওয়ার কি? কর্নফ্লাওয়ার কিন্তু আপনি যে কোনো মুদি দোকানেই কিনতে পারবেন। আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে সেক্ষেত্রে তো বলেই দিলাম যে কি ব্যবহার করবেন। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আপনার খাবারটা অনেক মুচমুচে হয়ে থাকে আর খেতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। যে কোনো পাকোড়া কিংবা ফ্রাই তৈরি করার ক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটা অনেক ভালো কার্যকরী। আর চালের গুঁড়াটাও কিন্তু অনেক অনেক বেশি মুচমুচে করে থাকে এই ধরনের ফ্রাইগুলোকে। এক পাশে একটু শক্ত মানে লাল লাল হয়ে আসার পরেই কিন্তু উল্টে দিবেন। একদম নরম থাকা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু বেসন কিংবা কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া যেটাই দিয়ে থাকেন না কেন সেটা কিন্তু খুলে চলে আসবে। এই চিকেন ফ্রাইটা কিন্তু গরম গরম খেতে অনেক অনেক বেশি সুস্বাদু। ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু তেমন একটা ভালো লাগে না। পেঁয়াজু কিংবা আলুর চপ বানাতে যতটুকু সময় লাগে এই চিকেন ফ্রাইটা তৈরি করতে ঠিক ততটুকু সময় লাগে। এই চিকেন ফ্রাইটা খুব সহজেই ঘরে তৈরি করা যায় আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু তৈরি করা যায়। আজকে আমি যেই উপকরণগুলো আপনাদেরকে দেখিয়েছি এই উপকরণগুলো কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কম বেশি থাকে। আর এই উপকরণ দিয়েই কিন্তু এত মজার চিকেন ফ্রাই তৈরি করা যায়।
ভাজার পরে অবশিষ্ট যে তেলটা আছে এই তেলটা কিন্তু ফেলে দিবেন না। এই তেলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আবার আপনি চিকেন ফ্রাই নয়তোবা যে কোনো পাকোড়া ভেজে নিতে পারেন। আর যদি তেল অনেক বেশি কালো হয়ে যায় সেক্ষেত্রে আপনারা ফেলে দিতে পারেন। সবগুলো চিকেন ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেছে। গরম গরম যে কোনো কিছুর সাথেই আপনি পরিবেশন করতে পারবেন, টমেটো সস কিংবা চাটনি অথবা সালাদের সাথে। যারা কখনো এইভাবে ঝটপট চিকেন ফ্রাই তৈরি করেননি তারা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন। দেখতে যতটা ভালো লাগছে তার চাইতে অনেক অনেক বেশি মুচমুচে এবং সুস্বাদু খেতে। আশা করি আজকের এই ঝটপট রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। শেয়ার করছি সর্বশেষ এবং 4 নম্বর রেসিপি। সারাদিনের রোজার পর ইফতারে চাই কিছু মজাদার ও হালকা খাবার, যা একদিকে মুখরোচক হবে অন্যদিকে সহজেই হজমযোগ্য। স্প্রিং রোল ঠিক তেমনই একটি পারফেক্ট আইটেম। ভেতরে সুস্বাদু মুরগি ও সবজির পুর আর বাইরে মুচমুচে র্যাপারের আবরণ। প্রতিটি কামড়ে উপভোগ্য স্বাদ ও টেক্সচারের সমন্বয়। ইফতারে খেজুর শরবত ফলমূলের পাশাপাশি গরম গরম স্প্রিং রোল চাটনি বা সসের সাথে পরিবেশন করলে পুরো আয়োজনই জমে যাবে। এটি শুধু স্বাদের দিক থেকেই নয়, বরং প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ উপকরণের কারণে স্বাস্থ্যকরও বটে। তাই এইবারের রমজানের ইফতারের প্লেটে রাখতে পারেন ক্রিসমি ও সুস্বাদু স্প্রিং রোল। আর এই রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ। রোলের পুরটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি 700 গ্রাম পরিমাণ, সাথে নিয়েছি গাজর, এখানে মিডিয়াম সাইজের 4টা গাজর আছে, আর একটা ছোট বাঁধাকপির 3/1 ভাগ নিয়েছি। পুর তৈরি করার জন্য কিন্তু অবশ্যই হাড় ছাড়া বুকের মাংস নিতে হবে। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি। আর যেই পরিমাণ পুর আজকে আমি তৈরি করছি এই পুরটা দিয়ে 45 থেকে 50টা স্প্রিং রোল তৈরি করা যাবে অনায়াসে। কেউ যদি বেশি পরিমাণে স্প্রিং রোল তৈরি করতে চান ফ্রোজেন করার জন্য সেক্ষেত্রে কিন্তু পরিমাণ বাড়িয়ে দিবেন। আর পরিমাণ বাড়িয়ে দিলে কিন্তু সব উপকরণের পরিমাণই বাড়িয়ে দিতে হবে। আর কেউ চাইলে কম করলে সেটা কম পরিমাণে তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি, আর এখানে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে সাথে দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর পছন্দ মতো কাঁচামরিচ কুচি। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর কেউ কম খেতে চাইলে মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। সাথে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। মশলাটা কষানোর জন্য এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো আপনারা কেউ চাইলে কিন্তু পুরোপুরি কিমা করে নিতে পারেন ব্লেন্ডারে অথবা ফুড প্রসেসরে। মুরগির মাংসগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। মুরগির মাংসটার গায়ে থেকে যে পরিমাণ পানি ছেড়েছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি।
মাংসগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ব্রয়লার মুরগি কিন্তু খুব বেশি সময় লাগে না সিদ্ধ হতে। এখন অ্যাড করে দিচ্ছি ১ প্যাকেট ম্যাগি নুডলস। আপনারা কেউ চাইলে এটা এড়িয়ে যেতে পারেন। তবে ম্যাগি নুডলসটা দিয়ে যদি আপনি পোরটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অসাধারণ লাগে খেতে। যারা কখনো এভাবে খাননি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আর দিয়ে দিলাম গাজর কুচি আর বাঁধাকপি কুচি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে পোরটা তৈরি করতে পারবেন। সবজিগুলো দিয়ে কোনো রকম নাড়াচাড়া না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ৫ থেকে ৬ মিনিটের মতো। এতে করে দেখুন নুডলসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পানিটা এখনও রয়ে গেছে। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে আরও ১০ মিনিটের মতো আমি রান্না করে নিচ্ছি। তবে এখন চুলার আঁচটা কিন্তু পুরোপুরি হাই হিটে দিয়ে দিচ্ছি, যাতে করে পানিটা খুব তাড়াতাড়ি শুষে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা। কেউ চাইলে এখানে সয়া সস, টমেটো সস, যে কোনো সস কিন্তু অ্যাড করতে পারেন। আমি শুধুমাত্র এখানে ম্যাগি মশলাটাই অ্যাড করছি। আর সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, কারণ লবণটা কম হয়েছিল। আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি। দেখুন পুরোপুরি কিন্তু পানিটা শুষে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে। এখন কিন্তু সম্পূর্ণ পুরটা রেডি। এভাবে পোর তৈরি করে আপনি যে কোনো রকমের রোলই কিন্তু তৈরি করতে পারবেন। অসাধারণ লাগে খেতে। বাচ্চারা ভীষণ পছন্দ করে এই পুর দিয়ে রোল তৈরি করলে। রমজানের আগেই কিন্তু এভাবে পুর তৈরি করে আপনি একটা এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। গরম থাকা অবস্থায় আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিয়েছি। আর এই পুরটা পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মোটামুটি ২ থেকে ৩ ঘন্টা পরে আমি ফেরত এসেছি। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। কেউ চাইলে রাতের বেলা পুরটা তৈরি করে নর্মাল জায়গায় রেখে দিতে পারেন। সকালবেলা উঠে রোল, সমোচা বা যে কোনো কিছু তৈরি করে নিতে পারেন। আর শীটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না। নেক্সটে যেই ভিডিও আপলোড করব সেখানে আমি শীট তৈরি করা অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। যারা নাকি একেবারেই শীট তৈরি করতে পারেন না তারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি পরবর্তী ভিডিওতে এ থেকে জেড পর্যন্ত সব কিছু দেখিয়ে দিয়েছি শীট কিভাবে তৈরি করতে হয়। এখানে একটা শীট আমি বিছিয়ে নিয়েছি। আর শীট তোলার সময় কিন্তু আলতো হাতে তুলতে হবে, খুব জোরে চাপাচাপি করতে যাবেন না, তাহলে কিন্তু শীট ছিঁড়ে যেতে পারে। যেহেতু আমি স্প্রিং রোল তৈরি করছি, আর এই রোলটা তৈরি করার ক্ষেত্রে আপনাকে শীটটা কোনাকুনি করে বিছাতে হবে। আরও কয়েকটা রোল তৈরি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। দেখুন শীটটা কিন্তু এক সাইড থেকে টান দিবেন, মাঝখান বরাবর কখনোই শীট টান দিয়ে উঠাতে যাবেন না, তাহলে কিন্তু ছিঁড়ে যাবে। এক কোণা থেকে শীট টান দিলেই দেখবেন যে খুব সহজেই উঠে যাচ্ছে। শীটটা আমি এবার বিছিয়ে নিচ্ছি। দেখুন কোনাকুনিভাবে বিছিয়ে নেবেন। তারপরে এক সাইড থেকে আপনি পুরটাকে বসিয়ে দিবেন। শীটের চারপাশ পানি দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন, অথবা ময়দা আটা গুলিয়ে নিতে পারেন পানি দিয়ে। সেটা দিয়েও কিন্তু চারপাশ মাখিয়ে নেবেন। আমি দুইভাবে আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি।
পুরটা রাখার পরে কোনাটা প্রথমে উল্টে দিবেন, তারপরে দুই পাশ থেকে শীটের অংশ নিয়ে এসে পুরের উপরে রাখবেন, তারপরে গোল করে পেঁচিয়ে নিলেই হয়ে গেল দারুণ মজাদার স্প্রিং রোল। আর এই রোলটা তৈরি করা সবচাইতে সহজ। অবশ্যই কিন্তু সাইডগুলো খুব ভালোভাবে পানি অথবা আটা বা ময়দার মিশ্রণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবেন, যাতে করে খুলে না যায়। যদি খুলে যায় সেক্ষেত্রে কিন্তু ভাজা যাবে না, ভাজতে গেলে দেখবেন যে প্যাঁচটা খুলে যাচ্ছে আর পুরটা বের হয়ে আসছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ময়দা বা আটা গুলিয়ে রুলের সাইডে লাগাবেন। পানি যেভাবে লাগিয়েছি ঠিক একইভাবে কিন্তু আপনি আটা বা ময়দার মিশ্রণটাও লাগিয়ে নেবেন, তারপরে ঘুরিয়ে দিলেই হয়ে গেল। শুধুমাত্র আঠার কাজটা করবে পানি, নয়তোবা আটা ময়দার মিশ্রণ। আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কাজটা কতটা সহজ, খুব দ্রুতই কিন্তু এই রুলগুলো তৈরি হয়ে যায়। দেখুন সবগুলো স্প্রিং রোলই কিন্তু তৈরি হয়ে গেছে। আমি যেই পরিমাণ পুর তৈরি করেছিলাম সেই পুর দিয়ে এখানে 56টা স্প্রিং রোল তৈরি হয়েছে। তবে আমি সবগুলো কিন্তু এখন ভাজবো না। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই রুলগুলো কিভাবে ফ্রোজেন করবেন। সচরাচর যখন আমরা কাঁচা আটা বা ময়দা দিয়ে রোল তৈরি করি সেই রোলগুলো কিন্তু একটা প্লেটের ভিতরে রেখে অনেকটা সময় ফ্রিজে মানে ডিপ ফ্রিজে রেখে শক্ত করি, তারপরে এয়ারটাইট বক্সে ভরে রাখি। কিন্তু এই রোলটা এতটা সহজ, যেহেতু শীটটা আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, যার কারণে এখন কিন্তু সেই ঝামেলাটা আর নেই। এখন শুধুমাত্র একটা এয়ারটাইট বক্স নয়তো বা একটা জিপলক ব্যাগের ভিতরে আপনি আপনার পছন্দ মতো যে কয়টা রুল রাখতে চান সেই রুলগুলো রেখে ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মোটামুটি 2 থেকে 3 মাসের জন্য। এর চাইতে বেশি সময় কিন্তু কখনোই ফ্রিজে এই সমস্ত খাবারগুলো সংরক্ষণ করবেন না। সচরাচর আমার বাসায় এতদিন পর্যন্ত এই ধরনের খাবারগুলো ফ্রোজেন করতে হয় না। মোটামুটি 15 দিনের ভিতরে আমার খাবার শেষ হয়ে যায়, তারপর আমি নতুন করে আবারও তৈরি করি। অনেকেই আছেন ঝামেলা মনে করে থাকেন একই দিনে শীট তৈরি করা, পুর রেডি করা এবং রোল তৈরি করা। তো সেই ক্ষেত্রে আপনি যখন হাতে সময় পাবেন তখন কিন্তু শীটটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। তারপরে আবার যখন সময় পাবেন তখন আপনি পুরটা তৈরি করে তারপরে কিন্তু রোল অথবা সমোচা অন্থন যে কোনো কিছু রেডি করতে পারেন। এবার আমি আপনাদেরকে কয়েকটা রোল ভেজে দেখাচ্ছি। আমি চুলাতে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে একটা একটা করে রোল এখানে দিয়ে দিলাম। অনেকেরই অভিযোগ থাকে রোল ভাজার সময় খুলে যায়। আগেই কিন্তু বলেছি আটার যে কাজটা পানি অথবা ময়দা আটার যে মিশ্রণটা লাগায় সেটা খুব ভালোভাবে লাগাতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে। আর দেখুন কি পরিমাণ ফুলে গেছে রোলগুলো। এই রোলটা এত এত বেশি ভালো লাগে আমার কাছে খেতে, সেটা বলে বোঝাতে পারবো না। স্প্রিং রোল কিন্তু খুব মুচমুচে, একটু টোকা লাগলেই টুং করে ভেঙে যায়, যার কারণে আলতো হাতে কিন্তু ভাজতে হবে এবং পরিবেশন করতে হবে। খুব বেশি কালার আনবেন না, খুব বেশি কালার আনলে কিন্তু ভালো লাগবে না, অনেকটা পুড়ে পুড়ে যাবে। আমি ঠিক যেই অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরকম কালার হলেই চুলা থেকে নামিয়ে নেবেন, এর চাইতে বেশি কালার করতে যাবেন না। এক এক করে কিন্তু সবগুলো রোল ভাজা হয়ে গেছে। আর এই মচমচে গরম গরম স্প্রিং রোল খাওয়ার মজাই আলাদা।
শুধু যে রমজানের ইফতারে খাবেন তা কিন্তু না, বিকেলে চায়ের আড্ডায়, অতিথি আপ্যায়নে, বাচ্চাদের টিফিনে যে কোনো সময় কিন্তু পরিবেশন করতে পারেন এই দারুণ মজার স্প্রিং রোল। এই রোলটা আমার বাচ্চাদের খুবই পছন্দ, বানানোর সাথে সাথেই ঝুড়ি খালি হয়ে যায়। আশা করি আজকে আমার এই ঝটপট ইফতারের আইটেমটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। এবারের ইফতারের টেবিলে এই রোলটা কিন্তু রাখা চাই, আগে থাকতেই বানিয়ে ফ্রোজেন করে ফেলুন। আজকে তাহলে আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন ইফতারের আইটেম নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।